হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জানাস অফ বায়োলজি। আজকে আমরা রেসপিরেশন ইন প্লান্টের 4 নাম্বার লেকচার দেখব। আর এই লেকচারে পড়ব আমরা ইটিএস, যার নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে চলো সবাই মিলে আজকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি। আমরা অলরেডি গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল আমরা পড়ে নিয়েছি। তো আজকের যে লাস্ট যে পার্টটা পড়ে আছে সেটা হচ্ছে আমাদের ইটিএস। ইটিএসকে আমরা আজকে পড়বো দেখি, ঠিক আছে। আজকে ইটিএস পড়ার আগে আমরা দেখব যে ইটিএস কেন, এই প্রক্রিয়াটাকে কেন চালাবো, ইটিএস যে প্রসেসটা সেটা কেন চলবে। এমনি আমরা দেখো, আমরা যখন দেখেছিলাম যে ধরো এটা সেল, ধরো আমি এটা সেল কনসিডার করলাম, সেল, ঠিক আছে। তো এই সেলের মধ্যে কি হয়েছিল, গ্লুকোজ যেটা আছে সেটা ভেঙে কি তৈরি হয়েছিল, পাইরুভিক অ্যাসিড তৈরি করেছিল, পাইরুভিক অ্যাসিড, তাই তো। সেটা কোন প্রক্রিয়ার মাধ্যমে করেছিল, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে। তাহলে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হয়, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস পদ্ধতির মাধ্যমে, ঠিক আছে। আর এই গ্লাইকোলাইসিস পদ্ধতির সময় কি আমরা পেয়েছিলাম বাই প্রোডাক্ট হিসাবে, সেটা হচ্ছে আমাদের দুটো এটিপি আর দুটো NADH2, তাই তো। যেখানে ডাইরেক্ট এটিপি পেয়েছিলাম দুটো, ঠিক আছে, যেটাকে কি বলা হয়, সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। আর যেটা আমরা NADH2-র মধ্যে, এইটা আমরা ভাঙবো, এখান থেকেও এনার্জি পাবো, যেটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরিলেশন, যেটা ইনডাইরেক্ট এটিপি পাবো বা এনার্জি পাবো। তো আর কি করেছিলাম, এই পাইরুভিক অ্যাসিডকে আমরা পাঠিয়েছিলাম কোথায়, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে। কেন মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে গিয়ে এই পাইরুভিক অ্যাসিড আবার ক্রেবস সাইকেল তৈরি, চক্রটা চালায়, ঠিক। তাহলে কি হচ্ছে, ধরো এইটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া, ধরো, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার এইটা হচ্ছে তোমার ইনার মেমব্রেনটা, এটা বাইরেরটা হচ্ছে আউটার মেমব্রেন, ভেতরটা হচ্ছে ধরো ইনার মেমব্রেন, ঠিক আছে। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তা মাইটোকন্ড্রিয়ার এই যে পাইরুভিক অ্যাসিডটা গিয়েছিল কোথায়, আমাদের মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এইটা পার্টটা হচ্ছে সেই ম্যাট্রিক্স, এটা হচ্ছে, এটা গোটাটা একটা সেল, সেলের বাইরেরটা হচ্ছে তোমার হচ্ছে আউটার মেমব্রেন, মাইটোকন্ড্রিয়াল আউটার মেমব্রেন, ঠিক আছে। আর এই ভেতরেরটা হচ্ছে ইনার মেমব্রেন, কারণ মাইটোকন্ড্রিয়ার। আর এই যে আউটার আর ইনার মাঝখানে যে স্পেসটা রয়েছে সেটাকে আমরা কি বলবো, ইন্টার মেমব্রেন স্পেস। এই মাঝখানে পার্টটা হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস, ঠিক আছে। তো এই যে, আর এইখানে যে লিকুইড লাইক স্ট্রাকচারটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এই পাইরুভিক অ্যাসিড আমাদের ম্যাট্রিক্সের মধ্যে গিয়ে সেখানে হচ্ছে লিঙ্ক রিঅ্যাকশন তৈরি করেছে। লিঙ্ক রিঅ্যাকশন করে কি তৈরি করেছিল, অ্যাসিটাইল কোয়ে, মনে পড়ছে, অ্যাসিটাইল কোয়ে তৈরি করেছিল। আর এই অ্যাসিটাইল কোয়ে, কেননা এই অ্যাসিটাইল কোয়ে কি কোথায় ঢুকবে, ক্রেবস সাইকেলের মধ্যে ঢুকবে। আর ক্রেবস সাইকেলের মধ্যে ঢুকে কি করবে, ক্রেবস সাইকেল এর মধ্যে এন্টার করেছিল, ঠিক আছে। তো তাহলে লিঙ্ক রিঅ্যাকশন করার জন্য পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে থেকে তারপরে ক্রেবস সাইকেলের মধ্যে এন্টার করেছিল। আর এই যে লিঙ্ক রিঅ্যাকশনটা করেছিল, এই লিঙ্ক রিঅ্যাকশনের সময় আমরা কি পেয়েছিলাম, দুটো NADH2, ঠিক আছে। ক্রেবস সাইকেলের সময় তখনও দেখেছিলাম এখান থেকে আমরা পেয়েছিলাম তিনটে NADH2, দুটো হচ্ছে FADH2, আর দুটো ডাইরেক্ট এটিপি পেয়েছিলাম, সেটা ক্রেবস সাইকেলের থ্রুতে। সেটা কোথায় সংগঠিত হয়েছিল, ম্যাট্রিক্সে, মানে যেই আমাদের মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, ঠিক আছে। ঠিক, তাহলে আমরা এখানে অলরেডি দুটো এটিপি পেয়েছি, ডাইরেক্ট এটিপি একটা গ্লাইকোলাইসিসের সময়, আর ক্রেবস সাইকেলের সময় একটা ডাইরেক্ট এটিপি পেয়েছিলাম, যেটা হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। এইবারে গ্লুকোজ থেকে যখন পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে, আর অ্যাসিটাইল কোয়ে থেকে ক্রেবস সাইকেল, এই যে হওয়ার সময়, ঠিক আছে, এই গ্লুকোজের কিছু ইলেকট্রন
স্টোর হিসেবে থেকে গেছে কোথায়, এইটার মধ্যে NADH2, এইখানে NADH2, এইখানে NADH2, FADH2, এইগুলোর মধ্যে ইলেকট্রন কিন্তু ওর মধ্যে আছে স্টোর হয়ে। আর এই ইলেকট্রনগুলোকে বার করে আমরা তৈরি করব ডাইরেক্ট এটিপি, মানে ডাইরেক্ট এটিপি নয়, এটা ইনডাইরেক্ট এটিপি। ডাইরেক্ট এটিপি বলতে তো এই দুটো ডাইরেক্ট এটিপি পেয়েছি। ইনডাইরেক্ট এটিপি, এখান থেকে আমরা এটিপি বার করবো, এনার্জি বার করবো কি করে, এইখান থেকে আমরা ইলেকট্রনগুলোতে বার করি, এইখান থেকে ইলেকট্রনগুলোকে বার করে আমরা কিন্তু এখান থেকে এটিপি তৈরি করব। আর এই ইলেকট্রনগুলোকে বার করবে কে, এই ইলেকট্রনগুলোকে বার করার জন্য আলাদা কিন্তু একটা সিস্টেম আছে, যে সিস্টেমটার নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে কোথায়, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে আমাদের কোথায়, ইনার মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, মানে সরি ইনার মেমব্রেনে, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ালের ইনার মেমব্রেন। এইখানে একটা কমপ্লেক্স, এই একটা কমপ্লেক্স, এই একটা কমপ্লেক্স, এই একটা কমপ্লেক্স, ঠিক আছে, এই একটা কমপ্লেক্স হলো, তাই একটা, দুটো, তিনটে, চারটে, আর ওই পাঁচটা, এই পাঁচটা কমপ্লেক্স আমাদের কোথায় আছে, ইনার মেমব্রেনে, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে। এই যে মেমব্রেনের মধ্যে যেই কমপ্লেক্সগুলো আছে, এই কমপ্লেক্সগুলো থেকে এই NADH2 থেকে ইলেকট্রন বার করবে, আর কি করবে, আর ইলেকট্রন বার করে এগুলো ইলেকট্রনগুলোকে একে অপরকে গিয়ে ট্রান্সফার করবে। আর ট্রান্সফার করার সময় কি হবে, আমাদের এইখানে কিন্তু এটিপি তৈরি করবে, ম্যাট্রিক্সের মধ্যে এটিপি আমরা প্রোডাকশন করতে পারবো, ঠিক আছে। আর এই যে NADH2 যেটা পাচ্ছি, ঠিক আছে, NADH2 পাচ্ছি সেটা কোথা থেকে, অ্যাসিটাইল কোয়ে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হওয়ার সময়, আর অ্যাসিটাইল কোয়ে থেকে ক্রেবস সাইকেল হওয়ার সময়, তখনও কিন্তু NADH2 তারপরে FADH2 আমরা পাচ্ছি। আর এই FADH2 মধ্যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলোকে বার করে আমরা কি করব, আর ইলেকট্রনগুলোকে এমনভাবে ট্রান্সফার করব, সেই ট্রান্সফার করার পরে আমরা কিন্তু এটিপি পাবো। ওই জন্যই বলছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সফার মানে ইলেকট্রনকে ট্রান্সপোর্ট করে আমরা কিন্তু তৈরি করব এটিপি, ঠিক আছে। সেটা কি পদ্ধতিতে করব সেটা আমরা একবার বোঝার চেষ্টা করবো ভালো করে। তার আগে দেখো তাহলে এর মানে কি, তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ETS তাহলে কোথায় সংগঠিত হচ্ছে বা কোথায় হচ্ছে, সে ইনার মেমব্রেন মানে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে সংগঠিত হয় ETC, মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় ঘটছে, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে। আর একটা কথা বলে নিই, এই যে গ্লাইকোলাইসিস সময় যে NADH2 তৈরি হয়েছে, সেই NADH2টা, ঠিক আছে, যখন একেও তো সেই মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে যেতে হবে, যেতে গেলে যাবে তবেই তো এই ইন্টারমেমব্রেনের মধ্যে গেলেই মাইটোকন্ড্রিয়ার ইন্টারমেমব্রেন এই কমপ্লেক্সের মধ্যে দিয়ে যাবে, তবেই ইলেকট্রনগুলোকে বার করবে, নিয়ে এটিপি তৈরি করবে। আর এই NADH2 যখন আমাদের মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে যাওয়ার জন্য শুধু চলে যাবে না, ওর জন্য কিছু সিস্টেম আছে একে নিয়ে যাওয়ার জন্য, সেই সিস্টেমকে বলা হয়, এই সিস্টেমকে বলা হয় শাটেল সিস্টেম, ঠিক আছে, শাটেল, মনে রাখবে এই সিস্টেমকে, মানে NADH2 যখন মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে যায় তখন যে সিস্টেমের মধ্যে দিয়ে যায় সেটাকে শাটেল সিস্টেম বলে। দেখো শাটেল সিস্টেম শাটেল ভেক্টর পড়বে বায়োটেকনোলজিতে, ওইটা একটা আলাদা জিনিস। এই সিস্টেমটা হচ্ছে যখন NADH2 যখন মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে যাবে তখন এই সিস্টেমটা হচ্ছে এই শাটেল সিস্টেম। আর একটা কথা বলি, এই শাটেল সিস্টেম শুধুমাত্র ইউক্যারিওটের ক্ষেত্রেই প্রেজেন্ট, ঠিক আছে, প্রোক্যারিওটের ক্ষেত্রে অ্যাবসেন্ট। প্রোক্যারিওটের ক্ষেত্রে এই শাটেল সিস্টেম কিন্তু থাকে না। এবারে বলবে স্যার প্রোক্যারিওটের মধ্যে কেন শাটেল সিস্টেম থাকে না, কারণ প্রোক্যারিওটের মধ্যে তো মাইটোকন্ড্রিয়া তো নেই, তাহলে ওকে তো এই NADH2 তো এর কাছে যাওয়ার তো কোনো কথাই না, মানে মাইটোকন্ড্রিয়া, মানে ওদের মধ্যে মাইটোকন্ড্রিয়াই থাকে না। তাই ব্যাকটেরিয়া কোষের যে আছে মেমব্রেন, প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা আছে, সেইখানের মধ্যেই এই NADH2টা, তাই ওদের যে মেমব্রেনটা ব্যাকটেরিয়ার যে কোষ পর্দাটা, সেইটাই কিন্তু ওদের ETS রূপে কাজ করে। আমাদের যেমন ETSটা হচ্ছে ইউক্যারিওটিক কোষে, ETSটা আমাদের মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে যখন হচ্ছে এইখানে সংগঠিত হয়, ঠিক আছে, কিন্তু ব্যাকটেরিয়া কোষে সেটা হচ্ছে কোষ পর্দায় ওইটা ওদেরকে ওইখানেই সংগঠিত হয়, মানে ঘটনাটা ঘটে, ঠিক আছে। কিন্তু আমাদের যে NADH2 গ্লাইকোলাইসিসের সময় যে NADH2টা তৈরি হয়েছে, সেই NADH2 মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে যাওয়ার জন্য একটা শাটেল সিস্টেম দরকার পড়ে, সেই সিস্টেমটাকে একটা সিস্টেম দরকার পড়ে, সেইটাকে বলে শাটেল সিস্টেম, ঠিক আছে। তো এইবারে আমরা কি দেখব, এই ETSটা কীভাবে ঘটছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে এবং কিভাবে ইলেকট্রন ট্রান্সফার করছে সেটা দেখে বোঝার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে চলো এবারে দেখো আমি মাইটোকন্ড্রিয়ার ছবিটা আঁকি, ঠিক আছে। দেখো মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকতে গিয়ে আমি এই জায়গাটা ধরে নিলাম,
মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনটা, ঠিক আছে। আর এর নিচে মানে মাইটোকন্ড্রিয়ার যে ছবিটা দেখলাম, মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন ধরো, আর এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন, ঠিক আছে। এটা হচ্ছে আউটার মেমব্রেন, এটা মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন, ঠিক আছে। তাহলে আমি লিখে নিই, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন, আর এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন, ঠিক আছে। এই যে ফাঁকা জায়গাটা রয়েছে আউটার আর ইনার সাইড, এটার কি নাম? ইন্টার মেমব্রেন বা ইন্টার মাইটোকন্ড্রিয়াল স্পেস। যে ফাঁকা জায়গাটা হচ্ছে ইন্টার মাইটোকন্ড্রিয়াল স্পেস, আর এর হচ্ছে এটা হচ্ছে ইনার মেমব্রেন, আর এইটা হচ্ছে আউটার মেমব্রেন। আর আউটার এই ইনার মেমব্রেনের যে নিচের পার্টটা, বা ধরো এই যে পার্টটা, এই দিকের যে পার্টটা ভেতরে, সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, ঠিক আছে। আর এই তাহলে ইটিএসটা হয় কোথায়? আমরা ইটিএসটা আমরা দেখলাম, ইটিএসটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে ইটিএস প্রসেসটা সংঘটিত হয়, ঠিক আছে, ঘটনাটা ঘটে। তাহলে এই ইনার মেমব্রেনের মধ্যে তাহলে ইটিএস হতে গেলে এইখানে কয়েকটা কমপ্লেক্স আছে, ঠিক আছে। সেই কমপ্লেক্সগুলো কোন কী কী? এটা হচ্ছে কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4 আর কমপ্লেক্স 5। এই 5টা কমপ্লেক্স আছে, ঠিক আছে। 1 2 3 4 5 করে একদম 1 to 5 অবধি কমপ্লেক্স আছে ইটিএস সংগঠিত হতে গেলে, ঠিক আছে। তো এই যে কমপ্লেক্সগুলো আছে এর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এইটাকে আমি কি বললাম? কমপ্লেক্স 1, ঠিক আছে। এইটা হচ্ছে কমপ্লেক্স 2 নয়, এই কমপ্লেক্স 3, কমপ্লেক্স 1, কমপ্লেক্স 3, তারপরে হচ্ছে কমপ্লেক্স 2, ঠিক আছে। মানে এই কমপ্লেক্সটা, এই যে 5টা কমপ্লেক্সের মধ্যে 1 থাকে, 3 থাকে, তারপর 2 থাকে, মানে যে 1 আর 2 এর মাঝখানে 3 নাম্বার কমপ্লেক্সটা থাকে, তারপরে 4 নাম্বার কমপ্লেক্স, তারপরে হচ্ছে 5 নাম্বার কমপ্লেক্স, ঠিক আছে। এই কমপ্লেক্সগুলো তখন পেছনে আছে, ঠিক আছে। 1 2 3 4 করে 5 অবধি, ঠিক। এইবার তাহলে এই কমপ্লেক্সগুলো যে বলছে, এই কমপ্লেক্সগুলোর একটা নির্দিষ্ট নাম আছে, ঠিক আছে। যেমন হচ্ছে কমপ্লেক্স যে 1 যেটা বলছি, কমপ্লেক্স 1, ঠিক আছে, এর নাম হচ্ছে NADH ডিহাইড্রোজেনেজ, ঠিক। কমপ্লেক্স 2 এর নাম হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজেনেজ, কমপ্লেক্স 3 যেটা আছে তার নাম হচ্ছে সাইটোক্রোম BC1, বা এর আরেক নাম হচ্ছে সাইটোক্রোম, সাইটোক্রোমকে এই CYT বলা হয়, ঠিক আছে, সাইটোক্রোম C অক্সিডো রিডাক্টেজ, এটা নাম, ঠিক আছে। কমপ্লেক্স 4, কমপ্লেক্স 4 এর নাম হচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ, ঠিক আছে, সাইটোক্রোম অক্সিডেজ। আর কমপ্লেক্স যে 5 আছে তার নাম হচ্ছে ATP সিনথেজ, বা এর আরেক নাম হচ্ছে F0F1 বা F0F1 কমপ্লেক্স, ঠিক আছে। তাহলে আমরা যে 1 3 2 4 5 পড়ছি, এই কমপ্লেক্স 1গুলোর নাম হচ্ছে 1টার নাম হচ্ছে NADH ডিহাইড্রোজেনেজ, সাকসিনেট ডিহাইড্রোজেনেজ, সাইটোক্রোম BC1 বা সাইটোক্রোম C অক্সিডো রিডাক্টেজ, কমপ্লেক্স 4 হচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ, আর কমপ্লেক্স 5 হচ্ছে ATP সিনথেজ বা F0F1 কমপ্লেক্স বা F0F1 কমপ্লেক্স বলা হয়, ঠিক আছে। এরপরে কি হয়, এই কমপ্লেক্সগুলোর কাজ হচ্ছে আমরা যে গ্লাইকোলাইসিসের সময় যে NADH2 আর FADH2 যেটা পেয়েছিলাম, ঠিক আছে, গ্লাইকোলাইসিস আর ক্রেবস সাইকেলের মাধ্যমে, ঠিক আছে, কেন এই এর মধ্যে কি ঢুকে আছে? ইলেকট্রন।
এই ইলেকট্রনগুলোকে বার করব। আর এই ইলেকট্রনগুলোকে বার করতে গেলে আমার এই কমপ্লেক্সের মধ্যে দিয়ে যেতে হবে। ঠিক আছে, এই কমপ্লেক্সে যদি আমি একটা NADH2কে আমি যদি ভাঙি, NADH2টাকে ভাঙি, সেটা কোথায়? কমপ্লেক্স 1-এ গিয়ে ভাঙে, নিয়ে কি তৈরি হয়? NAD+। এইখানে কি হয়? NADH2 থেকে যে NAD+ হলো সেখানে হচ্ছে অক্সিডেশন ঘটে। এখানে কি হয়? অক্সিডেশন হয়ে NAD+ তৈরি হলো। ঠিক আছে, তো এইখানে যে NADH2+ তৈরি হলো, NAD+, এইখানকে যে ইলেকট্রন NADH2 থেকে যে NAD+ হলো, এরখানকার যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটাকে নেয় কে? সেই ইলেকট্রনটা নেই আমাদের কমপ্লেক্স 1। ঠিক আছে, সেই কমপ্লেক্স 1 সেই ইলেকট্রনটাকে নিয়ে নিয়ে যায় কোথায়? কমপ্লেক্স 3-র মধ্যে। কমপ্লেক্স 3-র মধ্যে কিন্তু এন্টার করায়। ঠিক আছে, কে ভেঙে? NADH2 থেকে NAD+ করলো, সেই কমপ্লেক্সটার নাম হচ্ছে NADH ডিহাইড্রোজেনেস। আর কমপ্লেক্স 2-তে কি হয়? এইখানে FADH2 ভেঙে FADH2, ঠিক আছে, ভেঙে অক্সিডেশন হয়ে FAD+-এ কনভার্ট হয়। ঠিক আছে, তখন এইখানকার ইলেকট্রন কোথায় যায়? আমাদের কমপ্লেক্স 2-এর মধ্যে। কমপ্লেক্স 2-এর মধ্যে কিছু ইলেকট্রন অ্যাকসেপ্টর আছে, তারা কিন্তু নেয়। তাহলে আমরা প্রথমে দেখি, ঠিক আছে, প্রথমে আমরা কি করলাম যে কমপ্লেক্স 1-এর মধ্যে, তাহলে এইখানের মধ্যে কিছু ইলেকট্রন অ্যাকসেপ্টর আছে, যে NADH2 থেকে NAD+ হচ্ছে, তখন কিছু ইলেকট্রন কোথায় কে নিচ্ছে? কমপ্লেক্স 1 নিচ্ছে। আর এই কমপ্লেক্স 1 যখন নিচ্ছে, তাই কমপ্লেক্স 1-এর মধ্যে কিছু ইলেকট্রন অ্যাকসেপ্টর, কিছু মলিকুল বসে আছে। সেই ইলেকট্রন অ্যাকসেপ্টর মলিকুলগুলোর মধ্যে এইখানে NADH2-র মধ্যে ইলেকট্রন অ্যাকসেপ্টর মলিকুল হচ্ছে FMN আর হচ্ছে AFS, যেটা হচ্ছে ফ্ল্যাভিন মনোফসফেট নিউক্লিওটাইড বলা হয়। আর এদিকে যে AFS সেন্টার মানে হচ্ছে আয়রন সালফার সেন্টার বলা হয়। ঠিক আছে, তাহলে এই দুটো আমাদের ইলেকট্রন ক্যারিয়ার মলিকুল বা ইলেকট্রন অ্যাকসেপ্টর মলিকুল বসে আছে কোথায়? এই কমপ্লেক্স 1-এ। ঠিক আছে, সেই রকমই কমপ্লেক্স 2-তে যখন FADH2 থেকে FAD+ কনভার্ট হচ্ছে, তখন যে ইলেকট্রন এইখানের মধ্যে যে নিচ্ছে, তাই এই কমপ্লেক্স 2-এর মধ্যেও কিছু ইলেকট্রন অ্যাকসেপ্টার বসে আছে। সেইগুলোকে এই সাকসিনের ডিহাইড্রোজেন মানে এই কমপ্লেক্সের মধ্যে আছে কে? FAD আর হচ্ছে FS সেন্টার। তাহলে এই কমপ্লেক্স 1-এর ক্ষেত্রে FN আর হচ্ছে FS সেন্টার, আর কমপ্লেক্স 2-এর ক্ষেত্রে হচ্ছে FAD আর হচ্ছে তোমার হচ্ছে FS সেন্টার। কোথায় বসে আছে? কমপ্লেক্স 2-তে। ঠিক আছে, তাহলে এইবারে কমপ্লেক্স 1 থেকে ইলেকট্রন কমপ্লেক্স 3-তে দিচ্ছে, আর কমপ্লেক্স 2-এর ইলেকট্রন কোথায় দিচ্ছে? কমপ্লেক্স 3-তে দিচ্ছে। তাহলে এর দুটো ইলেকট্রন 3-তে, এই ইলেকট্রন কমপ্লেক্স 2-এর ইলেকট্রন কোথায় যাচ্ছে? কমপ্লেক্স 3-তে। তাহলে নিশ্চয়ই তাহলে কমপ্লেক্স 3-তে কিছু ইলেকট্রন অ্যাকসেপ্টর মলিকুল থাকবে, যে কমপ্লেক্স 1 আর কমপ্লেক্স 2-এরও ইলেকট্রনটা নিচ্ছে। তাহলে কি নাম? কমপ্লেক্স 3-এর মধ্যে যে ইলেকট্রন অ্যাকসেপ্টর মলিকুলগুলো বসে আছে, সেইগুলোর মধ্যে হচ্ছে তোমার কি নাম? হচ্ছে সাইটোক্রোম B, সাইটোক্রোম C1 আর হচ্ছে FES সেন্টার। ঠিক আছে, তাহলে সাইটোক্রোমের কমপ্লেক্স 3-এর মধ্যে রয়েছে সাইটোক্রোম B, সাইটোক্রোম C1 আর হচ্ছে FES সেন্টার, দ্বারা এই কমপ্লেক্স 1 আর কমপ্লেক্স 2-এর ইলেকট্রনটা সে নিচ্ছে, কমপ্লেক্স 3-তে যাচ্ছে। ঠিক আছে, এইবারে কমপ্লেক্স 3 থেকে ইলেকট্রন চলে যাবে কোথায়? কমপ্লেক্স 4-এর মধ্যে। ঠিক আছে, তাহলে কমপ্লেক্স 3 থেকে কমপ্লেক্স 4-এর যে পাঠাবে, কমপ্লেক্স 3 থেকে যে কমপ্লেক্স 4-এ পাঠাবে, তাহলে 4-এর কাছেও কিছু ইলেকট্রন অ্যাকসেপ্টার বসে আছে। সেইগুলো কোনগুলো? সেইগুলো হচ্ছে তোমার কমপ্লেক্স 4-এর মধ্যে যে ইলেকট্রন অ্যাকসেপ্টার মলিকুলগুলো বসে আছে, তার মধ্যে হচ্ছে তোমার কি আমাদের থাকবে সাইটোক্রোম A, সাইটোক্রোম A3, আর দুটো কপার মলিকুল থাকবে, কপার A আর কপার B। ঠিক আছে, তাহলে কোথায় গেল? আমাদের কমপ্লেক্স 4-এ। ঠিক আছে, এই কমপ্লেক্স 4-এ ইলেকট্রন এলো, আর হবে না। এইবারে বলবে যে স্যার কমপ্লেক্স 5-এর কী কাজ? কমপ্লেক্স 5-এ কিন্তু ইলেকট্রন ট্রান্সফার হবে না, ওখানে অন্য জিনিস ঘটনা ঘটবে, আমরা দেখছি পরে। ঠিক আছে, তাহলে এই ইলেকট্রন লাস্ট যে ইলেকট্রন নিচ্ছে কমপ্লেক্স, সেটা হচ্ছে কমপ্লেক্স 4-এ লাস্ট ইলেকট্রন
एक्सेप्ट করলো। কার ইলেকট্রন? এই যে NADH2 ভেঙে NAD প্লাস হচ্ছে আর FADH2 থেকে FAD প্লাস হচ্ছে, এর যে দুটো এই দুটোর কাছ থেকে যে ইলেকট্রন নিচ্ছে নিয়ে আলটিমেট কোন কমপ্লেক্সে পাঠাচ্ছে? কমপ্লেক্স 4-এ। আর এই রকম কমপ্লেক্সের মধ্যে যখন ইলেকট্রনটা ট্রান্সফার করছে, এই জন্য একে বলবো ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম বা ETS। আর এই যে ঘটনাটা ETSটা হচ্ছে এই মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে, এই মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে হচ্ছে ETS বা ETC বা ET মানে ইলেকট্রন ট্রান্সফার চেন বলা হয় ETC, আর ETS মানে হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম, একই জিনিস। ঠিক আছে, এটা চেন রিঅ্যাকশনের মতন হচ্ছে তাই বলা হয় ইলেকট্রন ট্রান্সফার চেন মানে ETC। আবার অনেক সময় সিস্টেমও বলতে পারো, কারণ এটা কমপ্লেক্সগুলো একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা সিস্টেমের একটা কমপ্লেক্সের একটা কমপ্লেক্সের একটা কমপ্লেক্স এইভাবে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে, অনেক সময় এই জন্য বলে ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম বা ETS। ঠিক আছে, অনেক জায়গাতে দেখবে ETC লেখা থাকে, অনেক জায়গাতে ETS লেখা থাকে, একই জিনিস। ঠিক আছে, চেনের মতন হয়, কখনো সিস্টেম বলা হয়, যে যেটা বলা হয়। তাহলে বুঝতে পারলে, তাহলে এই কমপ্লেক্সের মধ্যে কিছু ইলেকট্রন ক্যারিয়ার আছে, সেই ক্যারিয়ারগুলো ওই কমপ্লেক্সের মধ্যে বসে আছে। FMN, FES, FD, FAD, FES, সাইটোক্রোম B, সাইটোক্রোম C1 আর সাইটোক্রোম FES সেন্টার। এইখানে হচ্ছে কমপ্লেক্স 5-এর মধ্যে আছে সাইটোক্রোম A, সাইটোক্রোম A3, কপার A, কপার B, আলটিমেট কপার 4-এর কাছে যাচ্ছে। ক্লিয়ার আছে? এরপর কি হয়? এরপরে আর তাহলে কমপ্লেক্স 5-এর তাহলে কি আজ কি? কমপ্লেক্স 5-এর আমরা নামই পড়েছি কি ATP সিনথেজ। আর ATP সিনথেজ মানে হচ্ছে এখানে ATP প্রোডাকশন করে, এখানে শুধুমাত্র ইলেকট্রনগুলো ট্রান্সফার করলো। তাহলে কীভাবে ATP তৈরি করবে? ATP কীভাবে তৈরি করবে দেখো, যখন এটা তো ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মধ্যে আছে প্রচুর H+, ঠিক আছে, H+ আছে, এই ম্যাট্রিক্সের মধ্যে আছে H+, মানে হচ্ছে প্রোটন, H+ মানে হচ্ছে প্রোটন। ঠিক আছে, যখন FAD, ঠিক আছে, FAD বা NAD, FADH2 আর NADH2 যখন ইলেকট্রন যখন ট্রান্সফার করবে কমপ্লেক্স 1-2 এর মধ্যে দিয়ে, তখন এইখান থেকে প্রোটন এই কমপ্লেক্সের মধ্যে দিয়ে এই H+ এর কাছে, এই ইন্টার মেমব্রেন যে স্পেস আছে, এই আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের কাছে যে একটা স্পেস আছে, সেইখানে এই প্রোটনগুলোকে জড়ো করবে। এইখানের মধ্যে জড়ো করবে H+, মানে এইখান থেকে H+ কোথায় যাবে? ইন্টার মেমব্রেন স্পেসের মধ্যে যাবে, নিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করবে যে ম্যাট্রিক্সের মধ্যে H+ কমে যাবে, ইন্টার মেমব্রেন স্পেসের মধ্যে দিয়ে H+ বেড়ে যাবে। ঠিক আছে, দিয়ে তার ফলে কী হবে? একটা পার্থক্য তৈরি হবে। হ্যাঁ, বাইরে এই যে আউটার মেমব্রেনের মানে ইনার মেমব্রেনের বাইরের দিকে একটা পজিটিভ চার্জ তৈরি করবে, একটা পজিটিভ চার্জ তৈরি হয়ে যাবে, আর ভেতরের দিকে নেগেটিভ চার্জ হয়ে যাবে, নিয়ে একটা গ্রেডিয়েন্ট মানে একটা পার্থক্য তৈরি করবে। আর এই পার্থক্যের জন্য চেষ্টা করবে যে এইটাকে আবার সমতা বজায় রাখার জন্য। ঠিক আছে, কি সমতা? বলছে H+গুলোকে আমরা কোথায় নিয়ে আসবো? এই ইন্টার মেমব্রেন স্পেসের ম্যাট্রিক্সের মধ্যে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে নিয়ে আসবো। তখন এই ম্যাট্রিক্সে আসার সময় এই H+গুলো এই সিস্টেমের মধ্যে দিয়ে যেমন গেছে, এই সিস্টেমের মধ্যে দিয়ে আসতে পারবে না, তাই ওদের আলাদা একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা হচ্ছে তোমার এই কমপ্লেক্স 5। ঠিক আছে, এই চ্যানেলের মধ্যে দিয়ে এই H+গুলো, ঠিক আছে, এই কমপ্লেক্সের মধ্যে দিয়ে আসবে, কমপ্লেক্স 5-এর মধ্যে দিয়ে। আর এই কমপ্লেক্স 5-এর মধ্যে দিয়ে যখনই আসবে তখন কি তৈরি করবে? ATP। তাহলে বুঝতে পারছো, ইলেকট্রন ট্রান্সপোর্ট করে ম্যাট্রিক্স থেকে আমাদের H+ কোথায় নিয়ে যাচ্ছে? এই ইন্টার মেমব্রেন স্পেসের মধ্যে। সেই ইন্টার মেমব্রেন স্পেসের মধ্যে যে H+গুলো, সেইগুলো ওই অন্য একটা চ্যানেলের মধ্যে দিয়ে আসবে, যেটা হচ্ছে কমপ্লেক্স 5, যেটা হচ্ছে F0F1 কমপ্লেক্স। সেইটার মধ্যে দিয়ে যখন আসবে তখন কি তৈরি করবে? ATP তৈরি করবে। তাহলে আমরা কি পাচ্ছি? এই NADH2 আর FADH2 থেকে আমরা কিন্তু ইলেকট্রন ATP পাচ্ছি, ইলেকট্রন ট্রান্সফার করে ATP পাচ্ছি। তাই জন্যই বলছে যে কি ETS এর মাধ্যমে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে আমরা ATP প্রোডাকশন করতে পারছি, সেখানে ইলেকট্রনকে ট্রান্সফার করে বা ক্যারি করে। ঠিক আছে, বেশ, তাই এইটু অবধি বোঝা গেল। ঠিক আছে, এইবারে আরেকটা কথা, কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 3-তে যাচ্ছে আর কমপ্লেক্স 2 থেকে ইলেকট্রন কমপ্লেক্স 3-তে যাচ্ছে। ঠিক আছে, তাই এদের মধ্যে তো ইলেকট্রন অ্যাকসেপ্টার বসে আছে, কে আছে? FEM আর FES কমপ্লেক্স 1-এর মধ্যে, কমপ্লেক্স 2-এর মধ্যে FAD FES কমপ্লেক্স 2-এর ক্ষেত্রে, আর সেই ইলেকট্রন নিচ্ছে কমপ্লেক্স 3 ক্ষেত্রে, সেকেন্ডের ক্ষেত্রে সাইটোক্রোম B, সাইটোক্রোম C1 আর FES সেন্টার আছে। তো এইবার যে ঘটনা হচ্ছে যে কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 3-তে আর কমপ্লেক্স 2 থেকে কমপ্লেক্স 3-তে এইখানে যে ইলেকট্রনটাকে নিয়ে যাচ্ছে, এইখান থেকে তো ইলেকট্রন NADH2
NAD প্লাসে হচ্ছে FADH টু FADতে কনভার্ট হয়ে যখন ইলেকট্রন কে নিচ্ছে আমাদের কমপ্লেক্স ওয়ান, এখানে কমপ্লেক্স ওয়ান, এখানে কমপ্লেক্স টু, ওখানে ইলেকট্রন এক্সেপ্টরে বসে আছে যেগুলো আমরা দেখছি, ঠিক আছে। কিন্তু এই কমপ্লেক্স ওয়ান থেকে আর কমপ্লেক্স টু থেকে কমপ্লেক্স থ্রি থেকে নিয়ে যাচ্ছে, এইটা একবার দেখি, ঠিক আছে, কে নিয়ে যাচ্ছে দেখো ভালো করে। তাহলে এইটা ছিল আমাদের আউটার মেমব্রেনটা, ঠিক আছে, আর এই নিচেরটা হচ্ছে আমাদের ইনার মেমব্রেন, ঠিক আছে। তাহলে আর এই যে ইনার মেমব্রেনের মধ্যে আমরা দেখেছিলাম কি কমপ্লেক্সগুলো বসে আছে, ঠিক আছে, চারটে কমপ্লেক্স, চারটে বলছি পাঁচটা কমপ্লেক্স এইভাবে বসে আছে, ঠিক আছে, যেটা আমরা নাম দিয়েছি এটা কমপ্লেক্স ওয়ান, কমপ্লেক্স থ্রি, এটা হচ্ছে কমপ্লেক্স টু, কমপ্লেক্স ফোর, আর এটা হচ্ছে কমপ্লেক্স ফাইভ, ঠিক আছে। তো এইবারে আমার কথা হচ্ছে এই কমপ্লেক্স ওয়ান থেকে কমপ্লেক্স থ্রি থেকে ইলেকট্রন নিয়ে যাচ্ছে, কমপ্লেক্স টু থেকে কমপ্লেক্স টু থেকে কমপ্লেক্স থ্রি থেকে ইলেকট্রন নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আউটার মেমব্রেন, এটা হচ্ছে ইনার মেমব্রেন, আর এই পার্টটা হচ্ছে ইন্টার মেমব্রেন পেস। এই ইনার মেমব্রেনের মাঝখানে আবার কি আছে, একটা মলিকুল আছে, ঠিক আছে। এইখানকার যে ইলেকট্রনটা সেইটা, এই ইলেকট্রনটা দেয় কাকে, একে। যখন NADH2 NAD প্লাসে কনভার্ট হয় তখন এইখানে ইলেকট্রন যে কমপ্লেক্স ওয়ান নিল সেই কমপ্লেক্স ওয়ান কাকে দেয়, এই একটা সিস্টেমকে দেয়। এইখানে একটা কমপ্লেক্স বসে আছে, কমপ্লেক্স নয়, একটা হচ্ছে একটা ক্যারিয়ার, মানে একটা হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার বসে আছে। সেই ইলেকট্রন ক্যারিয়ারের এই যে নাম হচ্ছে, এর নাম বলা হয় একে ইউবিকুইনন, ইউবিকুইনন, সংক্ষেপে বলা হয় ইউবি, শর্টে বলা হয় ইউবি, ঠিক আছে। সেই ইউবি মানে হচ্ছে কমপ্লেক্স ওয়ানের ইলেকট্রন এই ইউবি নিয়ে, ইউবিকুইনন নিয়ে সেই ইলেকট্রনকে পাস করে দেয় কাকে, কমপ্লেক্স থ্রিকে, ঠিক আছে। সেই রকমই কমপ্লেক্স টু এর, এই কমপ্লেক্স টু আর কমপ্লেক্স থ্রির মধ্যে এখানেও একটা কি আছে, ইউবিকুইনন আছে, ঠিক আছে। যা এইখানে যে FADটা ভেঙে, FADH2 ভেঙে যে FAD প্লাস হচ্ছে, FADH2 ভেঙে যে FAD প্লাস তৈরি হলো, সেইখানে যে ইলেকট্রন নিয়ে সেই ইলেকট্রনকে দেয় কাকে, এই ইউবিকুইননকে। সেই ইউবিকুইনন আবার ট্রান্সফার করে কাকে, কমপ্লেক্স থ্রিতে। তাহলে বোঝা গেছে। তাহলে কমপ্লেক্স ওয়ান, আমরা তো ইলেকট্রন ক্যারিয়ারগুলো পড়ছি কমপ্লেক্সের মধ্যে আছে, কিন্তু কমপ্লেক্স ওয়ান থেকে থ্রিতে আর কমপ্লেক্স টু থেকে কমপ্লেক্স থ্রিতে নিয়ে যাচ্ছে, সেইখানের মধ্যে দুটো বসে আছে কে, ইউবিকুইনন। সেই ইউবিকুইনন আর একটা কমপ্লেক্স থ্রি থেকে দেখো ইলেকট্রন কোথায় নিয়ে যাচ্ছে, কমপ্লেক্স ফোরের মধ্যে আসছে। সেটা কি উড়ে উড়ে আসছে? কখনোই না। এরপরে এই কমপ্লেক্স থ্রি থেকে যে কমপ্লেক্স ফোরের মধ্যে দিয়ে যাচ্ছে সেখানেও কিন্তু একটা কে আছে, একটা ক্যারিয়ার আছে, ইলেকট্রন ক্যারিয়ার। সেই ইলেকট্রন ক্যারিয়ারটাকে, সেই ইলেকট্রন ক্যারিয়ার ধরো এইখানে সেই ইলেকট্রন ক্যারিয়ার আছে, ধরো সেই ইলেকট্রন ক্যারিয়ারটা আমি এখানে দিয়েছি, আরও ছবিটা আরও বড় করে আমি আঁকবো, তখন বলবো যে ইলেকট্রন এইখানে ক্যারিয়ারটা কে বসে আছে। এর নাম হচ্ছে সাইটোক্রোম সি। দেখো শুধু সি লিখলাম, এইখানে C1টা দেখো, C1টা প্রেজেন্ট আছে কোথায়, কমপ্লেক্স থ্রির মধ্যে। এই কমপ্লেক্স থ্রির মধ্যে C1 বসে আছে, কিন্তু কমপ্লেক্স থ্রির বাইরে কে আছে, আমাদের কমপ্লেক্স সি, শুধুমাত্র কমপ্লেক্স সি। এই কমপ্লেক্স সি করে এই যে ইলেকট্রন, মানে কমপ্লেক্স থ্রির যে ইলেকট্রন, কমপ্লেক্স ফোরে নিয়ে যায়। কমপ্লেক্স থ্রির যে ইলেকট্রন কোথায় নিয়ে যায়, কমপ্লেক্স ফোরে। কে নিয়ে যায়, সাইটোক্রোম সি। এরা এই ইউবিকুইনন আর সাইটোক্রোম সি এরা কিন্তু কোনো কমপ্লেক্সের মধ্যে নেই। কমপ্লেক্স ওয়ান থেকে যে 5 অবধি পড়লাম ওদের মধ্যে কিন্তু এই কমপ্লেক্স, এই ইউবিকুইনন আর সাইটোক্রোম সি নেই। তাহলে এই ইউবিকুইনন আর সাইটোক্রোম সিকে, এই দুটোকে বলা হয়, মনে রাখবে, মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার। ঠিক আছে। ইউবিকুইনন আর সাইটোক্রোম সিকে বলা হয় মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার। মোবাইল মানে যে ফোনের মোবাইল নয় কিন্তু, ঠিক আছে। এই মোবাইল মানে হচ্ছে মুভ করে, কি মোবাইল ওয়াটার মানে হচ্ছে মুভ করে, কোথা থেকে, একটা মেমব্রেন থেকে অন্য একটা মেমব্রেনে নিয়ে যায়, ঠিক আছে। ওই জন্য দেখো এই FMN, FES, FAD, FES, সাইটোক্রোম বি, সাইটোক্রোম C1, এইগুলো হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার বা ইলেকট্রন অ্যাকসেপ্টর মলিকুল। কিন্তু সেই ইলেকট্রনগুলো আর আবার কিছু মলিকুল রয়েছে যেগুলো হচ্ছে
এক জায়গা থেকে অন্য জায়গা থেকে নিয়ে যেতে পারছে, এক কমপ্লেক্স থেকে অন্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছে। কে নিয়ে যাচ্ছে? এই ইউবিকুইনন আর সাইটোক্রোম সি। এই জন্য এই ধরনের ইলেকট্রন ক্যারিয়ারকে বলছে মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার। এরা শুধু হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার বা ইলেকট্রন অ্যাকসেপ্টার মলিকুল, আর এরা হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্টার মলিকুল অ্যাজ ওয়েল এস কি হচ্ছে মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার, যারা এক কমপ্লেক্স থেকে আরেক কমপ্লেক্সে নিয়ে যাচ্ছে। বুঝতে পারলে? এখানে কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 3-তে, এখানে কমপ্লেক্স 2 থেকে কমপ্লেক্স 3-তে কে নিয়ে যাচ্ছে? এই ইউবিকুইনন। আর কমপ্লেক্স 3 থেকে কমপ্লেক্স 4-এ নিয়ে যাচ্ছে আর একটা মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার যার নাম হচ্ছে সাইটোক্রোম সি, অনলি সি, C1 নয় কিন্তু, ঠিক আছে? C1টা প্রেজেন্ট আছে সাইটোক্রোম 3-তে, এই সাইটোক্রোম 3-তে প্রেজেন্ট আছে সাইটোক্রোম C1। ক্লিয়ার হয়েছে জিনিসটা? আর সাইটোক্রোম আর 5-এর কাজই হচ্ছে কি? 5-এর কাজ হচ্ছে এটিপি প্রোডাকশন করা। কীভাবে প্রোডাকশন করবে? যে ম্যাট্রিক্সের যে H+ সেটা কোথায় নিয়ে যাবে? ইন্টারমেমব্রেন স্পেসের মধ্যে। এই ইন্টারমেমব্রেন স্পেসের মধ্যে H+-এর নাম্বার বাড়াবে। তার ফলে কি হবে? এই ম্যাট্রিক্সের মধ্যে H+ কমবে, ইন্টারমেমব্রেনের মধ্যে H+-এর নাম্বার বাড়বে। আর H+-এর নাম্বার যখনই বাড়বে তখন একটা গ্রেডিয়েন্ট তৈরি হবে, এখানে নেগেটিভ চার্জ তৈরি হবে, এখানে পজিটিভ চার্জ হবে। এর ফলে কি হবে? এই গ্রেডিয়েন্টটাকে মেনটেন করার জন্য এই কমপ্লেক্স 5 বসে এসে সেই কমপ্লেক্স H+ এখানে নিয়ে আসবে। যখনই যতগুলো H+ এন্টার করবে তখন কি হবে? এটিপি প্রোডাকশন হবে। ঠিক আছে? এটা জাস্ট আমি একটা ওভারভিউ দিলাম। ঠিক আছে? এইবারে আমি ডিটেলস ছবি আঁকবো। কার ছবি আঁকবো? ETS এর ছবি আঁকবো। সেই কমপ্লেক্সগুলোর কেমনভাবে বসে থাকে সেই কমপ্লেক্সগুলো আমি দেখাবো। কার মধ্যে আছে বসে আছে? ইনার মেমব্রেন, মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেন, নট আউটার মেমব্রেন। আউটার মেমব্রেন আছে, আর দুটো মেমব্রেনের মাঝখানের পেজকে বলা হয় ইন্টার মেমব্রেন পেজ, আর ইনার মেমব্রেনের নিচের দিকে আছে ম্যাট্রিক্স। এটা শুধু খেয়াল রাখো। মানে এই ছবিটা আমি কি করলাম, ধরো এটা যদি মাইটোকন্ড্রিয়া হয়, ধরো এটা মাইটোকন্ড্রিয়ার এইটা হচ্ছে ইনার মেমব্রেন, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আউটার মেমব্রেনটা, আর ইনার মেমব্রেনটা হচ্ছে এর ভেতরেরটা, মানে এইটা হচ্ছে আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। আর দুটো মেমব্রেনের মাঝখানে থাকছে ইন্টার মেমব্রেন ফেস, দুটো মেমব্রেনের মাঝখানে থাকছে ইন্টার মেমব্রেন ফেস। ছবিটা ভালো করে বুঝবে, না হলে কিন্তু কনফিউজ থেকে যাবে, আবার কোশ্চিনও থেকে যাবে কিছু। ঠিক আছে? ওই জন্য ভালো করে বুঝে তারপরে দেখবে। ঠিক আছে? খুবই ইজি, কিন্তু একটুখানি মন দিয়ে বুঝলেই কিন্তু বোঝা যায়। ঠিক আছে? এইবারে আমি প্রপার ছবিটা আঁকবো। কার? ETS এর, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। চলো দেখো, আমি এখানে একটা জিনিস বলতে চাই। ধরো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার, আর এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনটা, মানে ইনার মেমব্রেনটা ধরো। ঠিক আছে? এই যে মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনটা আর আউটার, মানে যে এই পুরো অংশটাকে আমি যদি জুম করি, ধরো আমি জুম করলাম, ঠিক আছে? তাহলে জুম করলে এই আমরা যখন সেল পড়েছিলাম, সেলের মেমব্রেনটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, আর এই প্লাজমা মেমব্রেনটাকে আমরা যখন জুম করেছিলাম তখন কি পেয়েছিলাম? যে একটা হচ্ছে আউটার সারফেস, এটা হচ্ছে ইনার সারফেস। মানে হচ্ছে এই প্লাজমা মেমব্রেনটা কি ছিল? ফসফোলিপিডের বাইলেয়ার দিয়ে তৈরি ছিল। মনে পড়ছে? ঠিক আছে? মানে একটাই সিঙ্গেল মেমব্রেন, এটাই সিঙ্গেল মেমব্রেন। এই সিঙ্গেল মেমব্রেনটাকে যদি জুম করা হয় বা মাইক্রোস্কোপের নিচে, মানে ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে যদি দেখা হয়, আমরা পড়িয়েছিলাম, যেটা হচ্ছে RBCর কে স্টাডি করেছিল যখন সেলে পড়েছিলাম, তখন কি হচ্ছে এর দুটো লেয়ার, এইটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার, এইটা একটা মনোলেয়ার, এইটা একটা মনোলেয়ার। এই দুটো মনোলেয়ারকে একসাথে আমরা কি বলেছিলাম? বাইলেয়ার। ঠিক আছে? আর এই একটা লেয়ারকে, বাইরের যে লেয়ারটাকে বলা হয় আউটার সারফেস। আউটার মেমব্রেন নয় কিন্তু, এই নিজেই এই মেমব্রেন। এই মেমব্রেনটাকে জুম করে যখন দেখছি, এর দুটো সারফেস রয়েছে, একটা হচ্ছে আউটার সারফেস, উপরের দিকে যে বাইরের দিকে আছে সেটাকে বলবো আউটার সারফেস, আর এই দিকটাকে বলবো আমরা, এই পার্টটাকে শুধুমাত্র বলবো ইনার সারফেস। ঠিক আছে? এটা আউটার সারফেস, ইনার সারফেস। ঠিক সেই রকমই যদি আমি মাইটোকন্ড্রিয়ার দুটো মেমব্রেনটাকে যদি আমি জুম করি, তাহলে বাইরের দিকে যে আউটার মেমব্রেনটা রয়েছে এরও কিন্তু কি থাকবে? আউটার মেমব্রেনেরও আউটার সারফেস, এটা হচ্ছে ইনার সারফেস। এটা হচ্ছে আউটার মেমব্রেনের আউটার সারফেস, ইনার সারফেস।
আর এর ভেতরের নিচের দিকে আছে ইনার মেমব্রেনটা। ইনার মেমব্রেনটারও হচ্ছে আউটার সারফেস, এটা হচ্ছে ইনার সারফেস। ঠিক আছে, তাহলে আমরা দেখছি যে এইটা পুরোটাই হচ্ছে আউটার মেমব্রেনটা, এই আউটার মেমব্রেনটা এটা হচ্ছে আউটার মেমব্রেন পুরোটা, আর এইটা পুরোটা হচ্ছে ইনার মেমব্রেন কার মাইটোকন্ড্রিয়ার। আর মাঝখানে যে ফাঁকা জায়গাটা পড়ে রয়েছে সেটা স্পেসটা ইন্টার মেমব্রেন স্পেস। এবারে তোমরা বলবে স্যার কেন এইরকম কেন আমার ছবি আঁকলেন কেন? ছবিটা এই কারণে আঁকলাম যে আমরা জানি যে কমপ্লেক্সগুলো, যে ইটিএস করার জন্য যে কমপ্লেক্সগুলো রয়েছে কমপ্লেক্স 1 থেকে 5 অবধি, সেই কোথায় প্রেজেন্ট আছে? ইন্টার মেমব্রেন স্পেসের মধ্যে আছে, ইনার মেমব্রেনের মধ্যে আছে। মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন, এই ইনার মেমব্রেনের মধ্যে প্রেজেন্ট আছে, আউটার মেমব্রেনের মধ্যে প্রেজেন্ট নেই। এইবারে কেমনভাবে প্রেজেন্ট থাকে? যখন এই দুটো মেমব্রেন রয়েছে, ওই দুটো সারফেস রয়েছে, এই সারফেসের মধ্যে এই কমপ্লেক্সগুলো প্রেজেন্ট থাকে, ইনার মেমব্রেন কমপ্লেক্সগুলো। আউটার মেমব্রেনে থাকে না, ইনার মেমব্রেনে থাকে। কেমনভাবে থাকে ওই জন্য আমি এটাকে জুম করে আমি তো আলাদা আলাদা করেছি, অনেকের কনফিউজ হয় বলে বা অনেক সময় ডাউট থেকে যায়। ঠিক আছে, ওই জন্যই আমি এই দুটো ছবিকে আলাদা, মানে আমরা প্লাজমা মেমব্রেনে ফসফোলিপিড পড়েছি, এগুলো হচ্ছে সব ফসফোলিপিডের বাইলিয়ার। ঠিক আছে, দুটো হচ্ছে বাইলিয়ার, এটা একটা মনোলিয়ার, এইটা একটা মনোলিয়ার ফসফোলিপিড, এইটা একটা মনোলিয়ার, এটা হচ্ছে ইনার মেমব্রেন মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে আউটার মেমব্রেন। আর দুটো মেমব্রেনের মাঝখানে হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস। আর এই কমপ্লেক্সগুলো আছে কোথায়? ইনার মেমব্রেনের মধ্যে। এই যে এইগুলো হচ্ছে সেই কমপ্লেক্স, এইগুলো সেই কমপ্লেক্স। কিন্তু আউটার মেমব্রেনে কেন কোনো কমপ্লেক্স থাকে না, তাই আমরা আউটার মেমব্রেনটাকে নিয়ে আমরা স্টাডি করব না, আমরা স্টাডি করব মাইটোকন্ড্রিয়া ইনার মেমব্রেনটাকে নিয়ে। ঠিক আছে, এই ইনার মেমব্রেনটার মধ্যে যে কমপ্লেক্সগুলো প্রেজেন্ট আছে 1 2 3 4 5, সেইগুলো নিয়ে আমরা এখানে স্টাডি করব। ওই জন্য আগে থেকে এই জিনিসটা বলে রাখো যাতে কোশ্চিন বা ডাউট না হয়। কিভাবে হচ্ছে এবারে দেখি আমরা। ঠিক আছে, চলো এইবারে ভালো করে দেখবে আর ভালো করে বুঝবে। ঠিক আছে, কীরকম? তাহলে মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনটা ধরো এইরকম, ঠিক আছে, বাইরের আউটার মেমব্রেনটা এরকম, ইনার মেমব্রেনটা এইরকম আছে। কিন্তু ইনার মেমব্রেনের মধ্যে কি আছে? কমপ্লেক্সগুলো প্রেজেন্ট আছে। তাই ইনার মেমব্রেনের মধ্যে আমি এইটাকে একটুকু, এটা হচ্ছে ইনার, এই দুটো মিলেই হচ্ছে ইনার মেমব্রেন। একটা হচ্ছে আউটার সারফেস, যেটা আমি বোঝালাম ঠিক আছে একটু আগেই, যে এটা আমাদের আউটার মেমব্রেনটাকে নিয়ে আমরা কোনো কাজ নেই, কেন আউটার মেমব্রেনের মধ্যে কমপ্লেক্সগুলো থাকে না, থাকে কোথায়? ইনার মেমব্রেনে, মাইটোকন্ড্রিয়া ইনার মেমব্রেনে প্রেজেন্ট থাকে। তাই আমরা ইনার মেমব্রেনে, এটা হচ্ছে ইনার মেমব্রেনের আউটার সারফেস, এটা হচ্ছে ইনার মেমব্রেনের ইনার সারফেস। ঠিক আছে, আর এইটা হচ্ছে আউটার মেমব্রেন। ঠিক আছে, আউটার মেমব্রেন, এই গোটাটাই হচ্ছে তোমার ইনার মেমব্রেন মাইটোকন্ড্রিয়ার। আর দুটো মেমব্রেনের মাঝখানে প্রেজেন্ট হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস। আর এর নিচের দিকে যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে আমরা বলবো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। ঠিক আছে, বেশ। এইবার আমরা কমপ্লেক্সগুলো আমরা কোথায় বসাবো? এই ইনার মেমব্রেনের মধ্যে। কেমনভাবে থাকে দেখো, ইনার মেমব্রেনের মধ্যে কেমনভাবে থাকে। এটা হচ্ছে আমি নিলাম কমপ্লেক্স 1, এইরকম উল্টানো এলের মতন বসে থাকে। ঠিক আছে, কমপ্লেক্স 1টা, এটা কমপ্লেক্স 1। কমপ্লেক্স 2 নর্মাল এইরকম করে থাকে, কমপ্লেক্স 2 বলবো, এখানে কমপ্লেক্স 3 আছে, এটা হচ্ছে কমপ্লেক্স 3। কমপ্লেক্স, তারপরে থাকে কমপ্লেক্স 2, এটা হচ্ছে কমপ্লেক্স 2, কমপ্লেক্স 1, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 2। তারপরে কমপ্লেক্স 4, এটা হচ্ছে কমপ্লেক্স 4। আর লাস্টে কে বসে আছে আমাদের? কমপ্লেক্স 5। কমপ্লেক্স 5টা এইরকম দেখতে। ঠিক আছে, এটাকে বলা হয়, আর এই যে পার্টটা হচ্ছে বাইরে আছে F1। ঠিক আছে,
এটা হচ্ছে F0, এটা হচ্ছে F1। যে F0 ইন্টারমেমব্রেন প্রেসের মধ্যে বসে আছে, ওই জন্য এই F0কে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন, যেটা আমি আগে পড়িয়েছিলাম সেলের ক্ষেত্রে এই যখন ট্রান্সপোর্ট পড়াতে গিয়ে। ঠিক আছে, এই F0 হচ্ছে তোমার হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন বলা হয়, যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে বসে আছে। আর যেটা বাইরে বেরিয়ে আছে সেটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। এই F1টাকে বলা হয় পেরিফেরাল প্রোটিন, যেটা বাইরে আছে। প্লাজমা, আমরা প্লাজমা মেমব্রেন পড়াতে গিয়ে ফসফোলিপিডের বাইরের দিকে যে প্রোটিন থাকে সেটাকে পেরিফেরাল প্রোটিন, আর যেটা ভেতরে ভরে থাকে সেটাকে ইন্টিগ্রাল প্রোটিন বা ট্রান্সমেমব্রেন প্রোটিন। মনে করো, আমি ক্লাস পড়িয়েছিলাম, আর যদি নাম মনে পড়ো তাহলে প্রিভিয়াস ক্লাসগুলো করো তোমরা। ঠিক আছে, বেশ। তাহলে এইটা তাহলে আমাদের কমপ্লেক্স কি হচ্ছে, কমপ্লেক্স এইটা আমাদের এইটা হচ্ছে কমপ্লেক্স 1। ঠিক আছে, এইটা হচ্ছে কমপ্লেক্স 3, এইটা হচ্ছে আমাদের কমপ্লেক্স 2, এটা হচ্ছে কমপ্লেক্স 4, আর এটা হচ্ছে কমপ্লেক্স 5, যেটা হচ্ছে এটিপি সিনথেজ বা হচ্ছে F0 F1 কমপ্লেক্স বলবো। ঠিক, এইবার দেখো আমরা কমপ্লেক্স 1কে কি বলেছিলাম, NADH ডিহাইড্রোজেনেস। তাহলে প্রথমে আমরা NADH2কে, ঠিক আছে, NADH2কে আমরা ভাঙবো, NADH2 এর অক্সিডেশন করলে আমাদের কি হবে, NAD+ তৈরি হবে। কোথা থেকে, NAD+ থেকে। তাহলে এর কি হচ্ছে, আমরা লিখে দিচ্ছি অক্সিডেশন। ঠিক আছে, আর এই অক্সিডেশন হলে সেই ইলেকট্রন কোথায় যাবে, ইলেকট্রন যাবে আমাদের কমপ্লেক্স 1-এ। কি যাবে, ইলেকট্রন। সেই ইলেকট্রন কে নেবে, ফার্স্ট বসে আছে কে, FMN, মনে করো FMN ফার্স্ট ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে কমপ্লেক্স 1-এ। কার, NADH2 এর। যখন ভাঙছে NAD+ হচ্ছে তখন ইলেকট্রন কে নেবে, FMN যখন নিচ্ছে সেই ইলেকট্রন কাকে ট্রান্সফার করে দেবে, FES সেন্টারকে। ঠিক আছে, সেই ইলেকট্রন ট্রান্সফার করে দিল আমাদের FES সেন্টারকে। মনে করো এইগুলো হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্টর মলিকুল বসে আছে কমপ্লেক্স 1-এ। ক্লিয়ার? এইবারে এই FES সেন্টার কোথায় পাঠাবে, কমপ্লেক্স 3-তে পাঠাবে, কমপ্লেক্স 3-তে পাঠাবে। আর কমপ্লেক্স 3-তে পাঠানোর জন্য এই কমপ্লেক্স 3 থেকে কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 3-তে যাওয়ার জন্য একটা কি বললাম একটু আগে, যেখানে হচ্ছে মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার বসে আছে। কোথায় ইলেকট্রন ক্যারিয়ারটা বসে আছে, আমাদের এই যে ইনার মেমব্রেনের মধ্যে বসে আছে। কে, তার নাম কি, ইউবিকুইনন। তার নাম হচ্ছে ইউবিকুইনন। ছোট হাতের করতে হয়, লিখতে হয় এটা। ঠিক আছে, ইউবিকুইনন। ঠিক আছে, এই ইউবিকুইনন ইলেকট্রন কাকে দিল, FES সেন্টার ইলেকট্রন দিল ইউবিকুইননকে। ঠিক আছে, ইলেকট্রন কাকে দিল, ইউবিকুইননকে। এই ইউবিকুইনন এবারে ইলেকট্রন কাকে দেবে, কমপ্লেক্স 3-কে। আর কমপ্লেক্স 3-এর মধ্যে ইলেকট্রন অ্যাকসেপ্টার বসে আছে, সেইগুলো কোনগুলো, FES। এখানের মধ্যে ইলেকট্রন অ্যাকসেপ্টার বসে আছে, তার নাম হচ্ছে সাইটোক্রোম বি। সাইটোক্রোম বিকে ফার্স্ট ইলেকট্রন দেবে, কে দেবে, ইউবিকুইনন। কোথা থেকে নিয়ে এসছে, কমপ্লেক্স 1 থেকে দিল। এই কমপ্লেক্স বি আবার কাকে দেবে, কমপ্লেক্স বি দেবে ইলেকট্রন, তার নাম হচ্ছে আরেকটা কয় FES সেন্টার। এখানে বসে আছে FES সেন্টার, মানে হচ্ছে আয়রন সালফার সেন্টার। ঠিক আছে, ইলেকট্রন দিয়ে দিল। সেই ইলেকট্রন এবারে আবার পাস করবে, ইলেকট্রন পাস করলো, কাকে দেবে, এখানে আরেকজন বসে আছে। কেন, কমপ্লেক্স 3-এর মধ্যে 3টে ইলেকট্রন অ্যাকসেপ্টর মলিকুল আছে, তার মধ্যে হচ্ছে এটা কি নাম, সাইটোক্রোম C1। সাইটোক্রোম C1 কিন্তু, ঠিক আছে, নট সি। ঠিক আছে, ইলেকট্রন তাহলে এই কাকে, ইউবিকুইনন থেকে সাইটোক্রোম বি, সাইটোক্রোম বি থেকে FES সেন্টার, তারপরে সাইটোক্রোম C1। এইবার সাইটোক্রোম C1 থেকে মানে কমপ্লেক্স 3 থেকে যাবে কোথায়, আমাদের কমপ্লেক্স 4-এ। ধরো আগে FADH2 ভাঙবো কোথায়, আমরা কমপ্লেক্স 2-তে। এখন আগে NADH2-র কাজ করে নিই, তারপরে FADH2-র কাজ করব। ঠিক আছে, দেখি এরপরে এইখানে যে ইলেকট্রন যাবে কোথায়, আমাদের কমপ্লেক্স 4-এ।
কমপ্লেক্স থ্রি থেকে এই কমপ্লেক্স থ্রি থেকে কমপ্লেক্স ফোরে যাওয়ার সময় এইখানে আমাদের এই ইনার মেমব্রেনের এই আউটার সারফেসে বসে আছে কে? সাইটোক্রোম সি, শুধুমাত্র সাইটোক্রোম সি, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো সাইটোক্রোম সি। ঠিক আছে, এই সাইটোক্রোম সি কার কাছ থেকে ইলেকট্রন নিল? সাইটোক্রোম সি ওয়ানের কাছ থেকে ইলেকট্রন নিল আমাদের সাইটোক্রোম সি। এরা দুজনে কিন্তু ইলেকট্রন মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার, তাই এরা কোনো কমপ্লেক্সের মধ্যে নেই। এরা আছে কোথায়? ইউবিকুইননের ইনার মেমব্রেনের মাঝখানে, আর ইনার মেমব্রেনের আউটার সারফেসে বসে আছে। ক্লিয়ার? এইবারে এই সাইটোক্রোম সি সেই ইলেকট্রনকে নিয়ে কোথায় যাবে? কমপ্লেক্স ফোরে। কমপ্লেক্স ফোরে আমাদের ইলেকট্রন চলে এসছে। এইবারে কমপ্লেক্স ফোরের মধ্যেও কি থাকবে? ইলেকট্রন অ্যাকসেপ্টার মলিকুল বসে আছে। তাহলে আমরা 4টে পড়েছিলাম, তার মধ্যে এইখানে আমরা 2টো কপার পড়েছিলাম আর 2টো সাইটোক্রোম A3 আর A পড়েছিলাম। ঠিক আছে, তো এইখানে যে কমপ্লেক্স কমপ্লেক্স সাইটোক্রোম C1 যে নিয়ে আসছে কমপ্লেক্স ফোরে, এখানের মধ্যে ফার্স্ট ইলেকট্রন নেবে, সেটার নাম হচ্ছে কপার A। কপার A সেই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, কপার A সেই ইলেকট্রনটাকে নিল। এইবারে সাইটোক্রোম কপার A এবারে কাকে দেবে? সেটা হচ্ছে সাইটোক্রোম A কে দেবে। ঠিক আছে, কপার A সাইটোক্রোম A কে দেবে। সাইটোক্রোম A আবার কাকে দেবে? সাইটোক্রোম A3 কে দেবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন চলে এলো আমাদের সাইটোক্রোম A3। সাইটোক্রোম A3 লাস্ট যে দেবে ইলেকট্রন দেবে, সেটার নাম হচ্ছে, কেন লাস্ট পড়ে আছে, কপার B। ঠিক আছে, কপার B কে ইলেকট্রন দিয়ে দিল। ঠিক আছে, এইবার এই কপার B ইলেকট্রন লাস্ট যাকে দেবে তার নাম হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, কমপ্লেক্স ফোর যে কপার সাইটোক্রোম A3 আর কপার B কে দেওয়ার পরে লাস্ট যে ইলেকট্রন দেবে সেটা হচ্ছে অক্সিজেনকে। তাই ইটিএস এর ক্ষেত্রে বা রেসপিরেশনের ক্ষেত্রে যে লাস্ট ইলেকট্রন অ্যাকসেপ্টার হচ্ছে তোমার কে? অক্সিজেন। অক্সিজেনকে লাস্ট ইলেকট্রন দেবে। ঠিক আছে, লাস্ট ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, এরপরে কি হবে? দিল, বেশ ঠিক আছে, এই ঘটনা ঘটলো। ঠিক আছে, তাহলে ইলেকট্রন কিভাবে ট্রান্সফার, ওই জন্যই তো বলছি ইটিএস হচ্ছে ইনার মেমব্রেনের মধ্যে হচ্ছে মাইটোকন্ড্রিয়া ইনার মেমব্রেন ইটিএস। এই দেখো ইলেকট্রন কেমন NADH2 ভেঙে কেমন ইলেকট্রন কেমন ট্রান্সফার করে গেল, লাস্ট কে নিল? অক্সিজেন নিল। ঠিক আছে, এইবার কি হয়? এই যে ইলেকট্রন ট্রান্সফার করলো, এই ট্রান্সফার করার সময় আমরা এই ম্যাট্রিক্সের মধ্যে আমরা কি বলেছিলাম? প্রোটন আছে, প্রচুর প্রোটন আছে, H+, ঠিক আছে, এই প্রোটনগুলো আছে। ঠিক আছে, এই H+ ভরে ভরে H+ কোথায় আছে? আমাদের ম্যাট্রিক্সের মধ্যে আছে। ঠিক আছে, ম্যাট্রিক্সের মধ্যে এই প্রোটনের নাম্বারটা আছে ম্যাট্রিক্সের মধ্যে। এরপরে কি হয়? NADH2 থেকে যখন NAD+ তৈরি হয়, তখন ইলেকট্রন যখন কমপ্লেক্স 1-এ যায়, ঠিক আছে, তখন এই যে প্রোটনগুলো, ঠিক আছে, এই প্রোটনগুলো কি হয়? এই কমপ্লেক্সের মধ্যে দিয়ে যায় ইনার মেমব্রেন ফেসের মধ্যে চলে আসে। ঠিক আছে, কোথায় এলো? যখন ইলেকট্রন ট্রান্সফার করলো, অক্সিডেশন হলো NADH2 থেকে NAD+, তখন এই H+ ইনার ম্যাট্রিক্সের মধ্যে H+ কমপ্লেক্সের মধ্যে দিয়ে তোমার ইন্টার মেমব্রেন ফেসের মধ্যে চলে এলো কে? H+। ঠিক আছে, ঠিক আবার যখন যখন FES মানে কমপ্লেক্স 1 যখন কমপ্লেক্স 3-কে যখন ইলেকট্রন দিল, তখন এইখান থেকেও যে ইলেকট্রন কোথায় চলে এলো? ইলেকট্রন বলছি প্রোটন আবার ইন্টার মেমব্রেন ফেসের মধ্যে এলো। ঠিক আছে, তাহলে কমপ্লেক্স 1 যখন ইলেকট্রন ট্রান্সফার করলো অক্সিডেশনের মাধ্যমে, NADH2 অক্সিডেশনের মাধ্যমে, তখন এই প্রোটন কি হলো? প্রোটন ম্যাট্রিক্স থেকে ইন্টার মেমব্রেন ফেসে গেল। ঠিক যখন কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 3-তে ইলেকট্রন গেল, তখন কমপ্লেক্স আবার ম্যাট্রিক্স থেকে প্রোটন ইন্টার মেমব্রেন ফেসে গেল। সিমিলারলি যখন কমপ্লেক্স 3 থেকে কমপ্লেক্স 4-এ যখন ইলেকট্রন গেল,
ঠিক আছে, তখন এই ম্যাট্রিক্স থেকে প্রোটন কোথায় এলো, আবার ইন্টারমেমব্রেন স্পেসের মধ্যে এলো। কিন্তু কত করে আসে? যখন কমপ্লেক্স 1 থেকে, ঠিক আছে, কমপ্লেক্স 1 থেকে যখন H প্লাস যখন ইন্টারমেমব্রেন স্পেসের মধ্যে আসে কমপ্লেক্স 1 দিয়ে, তখন 4টে প্রোটনকে নিয়ে আসে। সিমিলারলি যখন কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 3তে যখন ইলেকট্রন যায়, তখন ম্যাট্রিক্স থেকে প্রোটন যায় এক্ষেত্রেও সেই 4টে। আর কমপ্লেক্স 3 থেকে যখন কমপ্লেক্স 4-এ যখন ইলেকট্রনকে নিয়ে যায়, তখন ম্যাট্রিক্সের মধ্যে যে প্রোটন আছে সেই প্রোটন এই কমপ্লেক্স 4-এর মধ্যে দিয়ে দুটো কি আছে, H প্লাস ইন্টারমেমব্রেন স্পেসের মধ্যে গেল। তাহলে একটাই NADH2 ভেঙে, একটা NADH2, এই যে NADH2 ভেঙে কতগুলো H প্লাস তৈরি করলো? 10টা। কোথায় তৈরি হলো? ইন্টারমেমব্রেন স্পেসের মধ্যে সেটা জমা হলো। ঠিক আছে, 4 4 8 আর 2 10। কোথায়? একটা NADH2 ভেঙে 10টা H প্লাস তৈরি করলো। ক্লিয়ার হয়েছে? বেশ, তাহলে এইখানে শুধুমাত্র আমি কাকে দেখালাম? NADH2কে দেখালাম। এবারে FADH2কে ভাঙি। এইটা কোথায় প্রেজেন্ট আছে? এটা আছে, এটা কোথায় ভাঙবে? সাকসিনের ডিহাইড্রোজেনেস এটা কাজ করবে, যেখানে FADH2 থেকে FAD প্লাসে কনভার্ট করবে। ঠিক আছে, দেখি তো কি হয় এখানে, দেখাই। এখানে কি হচ্ছে, এই কমপ্লেক্স 2 কি করবে? FADH2 ভেঙে বা অক্সিডেশন হয়ে FAD প্লাসে কনভার্ট হবে। ঠিক আছে, এখানে কি হলো? এর অক্সিডেশন। এইবারে এইখানে যে ইলেকট্রন কাকে দেবে? এখানে ইলেকট্রন অ্যাকসেপ্টার বসে আছে, একটু আগেই পড়লাম, বলে দাও। FAD ইলেকট্রন অ্যাকসেপ্টার বসে আছে এখানে। এই ইলেকট্রন কার কাছ থেকে নিল? যখন FADH2 থেকে FAD প্লাস তৈরি হলো, তখন এই ইলেকট্রন আমাদের FADতে গেল। এখানে ইলেকট্রন অ্যাকসেপ্টার বসে আছে। এই ইলেকট্রন অ্যাকসেপ্টার কাকে দেবে? এই ইলেকট্রন কাকে দেবে? এখানেও বসে আছে FES সেন্টার। ঠিক আছে, সেই ইলেকট্রন FAD থেকে FES সেন্টারকে দিল। এই FES সেন্টারের ইলেকট্রন কোথায় যাবে? কমপ্লেক্স 3-তে যাবে। এই কমপ্লেক্স 3-তে যাওয়ার জন্য এই ইনার মেমব্রেনের মধ্যে কে বসে আছে? সেই ইউবিকুইনন। ইউবিকুইনন বসে আছে। ঠিক আছে, ইনার মেমব্রেনের মাঝখানে। এই ইনার মেমব্রেনের মাঝখানে যে বসে আছে, সেইখানে কি করবে? এই FES সেন্টারের ইলেকট্রন, যে ইলেকট্রন নিয়েছিল, সেই ইলেকট্রন ইউবিকুইননকে দেবে। আর ইউবিকুইনন সিমিলারলি সাইটোক্রোম বিকে দিচ্ছে। কমপ্লেক্স 3 সাইটোক্রোম বিকে দিয়েছে। এইখান থেকে যেমন সাইটোক্রোম বিকে দিয়েছে, এও সেই সাইটোক্রোম বি ফার্স্ট কমপ্লেক্স 3-র মধ্যে ফার্স্ট যে ইলেকট্রন নেবে সেটা হচ্ছে সাইটোক্রোম বি। ঠিক আছে, এই সাইটোক্রোম বি যখন আবার ইলেকট্রন কি করছে, যখন ইলেকট্রন আবার ট্রান্সফার করবে FES সেন্টার থেকে সাইটোক্রোম C1, মানে এইটা তখন বাদ, এই কমপ্লেক্স এইটা ভাবো না। ঠিক আছে, কমপ্লেক্স 1টা ভাবো না, কেন কমপ্লেক্স 2 যেটা কাজ করবে, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4 কাজ করবে। আর এখানে কাজ করছিল NADH2 ক্ষেত্রে কমপ্লেক্স 1, কমপ্লেক্স 3 আর কমপ্লেক্স 4। কমপ্লেক্স 2টা কোনো কাজ ছিল না, কেন NADH2কে ভাঙার জন্য কমপ্লেক্স 1 কাজ করে, কেন NADH ডিহাইড্রোজেনেস। আর এখানে কাজ করছে সাকসিনের ডিহাইড্রোজেনেস, যেটা FADH2কে ভেঙে FAD প্লাসে কনভার্ট করছে। তখন আমি কনসিডার করবো না কমপ্লেক্স 1কে। এইবারে এই কমপ্লেক্স সাইটোক্রোম C1 কে দিল, কমপ্লেক্স কাকে? আমাদের সাইটোক্রোম C1কে। সাইটোক্রোম C1 আমাদের নিয়ে গেল কমপ্লেক্স 4-এ। সেই সিমিলার কে নেবে? সাইটোক্রোম A, তারপরে কপার A, সাইটোক্রোম A, সাইটোক্রোম A3, কপার B, তারপরে লাস্ট যে ইলেকট্রন অ্যাকসেপ্টার সেটা হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, মানে FAD থেকে যে আমাদের ইলেকট্রন ক্যারি করলো। এইবার যখন ইলেকট্রন ক্যারি হবে, তখন কি হবে? আমাদের এই H প্লাস ম্যাট্রিক্সের মধ্যে যে H প্লাস, সেটাও কিন্তু কি হবে? এইখান থেকে কোথায় যাবে? ইন্টারমেমব্রেন স্পেস। ম্যাট্রিক্স থেকে ইন্টারমেমব্রেন স্পেসের মধ্যে যাবে। যখন FADH থেকে FAD প্লাস তৈরি হলো, আর এইখানকার ইলেকট্রন ইউবিকুইননকে দিল, আর ইউবিকুইনন যখন সাইটোক্রোম C-কে দেবে, তখন এইখানেও যে H প্লাস, সেই H প্লাস এইখান থেকেও সেই 4টে H প্লাস
তৈরি করবে। তখন এই 4টে প্লাস ধরবো না, তখন এর 4টে প্লাস, এও সেই রকমই সিমিলারলি 4টে H প্লাস তৈরি করবে। ঠিক আছে। আর ইলেকট্রন যখন ইলেকট্রন মানে FeDH2 ইলেকট্রন যখন ট্রান্সফার করে যখন ইয়েতে যাবে সাইড কমপ্লেক্স 4-এ যাবে, তখন এইখানকারও যে ম্যাট্রিক্সের মধ্যে H প্লাস সেটাও কোথায় যাবে, আবার ইন্টারমেডিয়েট পেস, সেটা কোথায় যাবে, 2টো। তাহলে NADH2-র ক্ষেত্রে দেখলাম এখানে 4টে, এখানে 4টে, এখানে 2টো, মানে টোটাল 10টা। ঠিক আছে। আর FeDH2-র ক্ষেত্রে কমপ্লেক্স 4টা ধরবো না, তখন এর শুধুমাত্র 4টে আর এর শুধু 2টো। তাহলে FeDH2 থেকে আমরা কতগুলো ইন্টারমেডিয়েট পেসের মধ্যে আমরা H প্লাসকে আমরা স্টোর করে রেখেছি বা প্রোটনকে স্টোর করে রেখেছি, সেটা হচ্ছে তোমার 6টা H প্লাস। NADH2 থেকে 10টা, FeDH2 থেকে 6টা। বুঝতে পারলে তো 6টা আর 10টা মানে? ঠিক আছে। NADH-কে যখন ভাগছিলাম তখন এই কমপ্লেক্স থেকে 4টে, যখন সাইটোক্রোম সিকে ইয়েকে দিয়েছিলাম সাইটোক্রোম 1 থেকে কমপ্লেক্স 2-3-তে যাচ্ছিলাম সেখানে 4টে, আর কমপ্লেক্স 3 থেকে যখন কমপ্লেক্স 4-এ যাচ্ছিল তখন 2টো। তাহলে 4, 4 আর 2 মানে 10টা। আর কমপ্লেক্স 2-এর ক্ষেত্রে যখন FeDH2 থেকে FeD হলো, তখন যে ইলেকট্রন যখন কমপ্লেক্স 3-তে এলো তখন এখানে 4টে গেলো, তখন এইটা ধরবো না। আর এইখান থেকে যখন কমপ্লেক্স 3 থেকে কমপ্লেক্স 4-এ গেলো, তখন ওখান থেকে 2টো প্রোটন বা নিয়ে এলো ম্যাট্রিক্স থেকে ইন্টারমেডিয়েট পেসের মধ্যে, তখন এই 4 আর 2-এর মধ্যে হচ্ছে 6টা। এর ফলে কি হবে? এর ফলে এই ইন্টারমেডিয়েট পেসের মধ্যে কি বাড়বে? পজিটিভ আয়ন বাড়বে, অ্যাসিডিক হয়ে যাবে। কেন H প্লাসের নাম্বার বাড়লে কিন্তু কি হবে? অ্যাসিডিক হয়ে যাবে, বাইরেরটা অ্যাসিডিক হয়ে গেল। ঠিক আছে। কেন H প্লাস বেড়ে যাওয়া মানে হচ্ছে pH কমে যাওয়া। ঠিক আছে। H প্লাস কিন্তু এর মধ্যে কিন্তু বেড়ে গেছে, H প্লাস কিন্তু বেড়ে গেছে, অনেক ভরে ভরে H প্লাস বেড়ে গেছে। আর এইখানে যেহেতু H প্লাস ম্যাট্রিক্স থেকে ইন্টারমেডিয়েট পেসে যাচ্ছে, তাই এইখানে H প্লাস কিন্তু কমে গেছে। ঠিক আছে। H প্লাসের নাম্বার কিন্তু অনেক কমে গেছে, আর অনেক কমে যাওয়ার জন্য এখানে বেশি এখানে কম, এই জন্য এটাকে একটা গ্রেডিয়েন্ট ধরা হয়। গ্রেডিয়েন্ট মানে পার্থক্য, মানে যে এখানে H প্লাসের নাম্বার বেশি, এখানে H প্লাসের নাম্বার কম। ঠিক আছে। এই ধরনের গ্রেডিয়েন্টকে বলা হয় প্রোটন গ্রেডিয়েন্ট। ঠিক আছে। কি নাম বলবো? প্রোটন গ্রেডিয়েন্ট, যেখানে একটা পার্থক্য বোঝায়। আর এই প্রোটন গ্রেডিয়েন্টের যে পার্থক্যটা তৈরি হলো, এখানে একটা ফোর্স কাজ করে, এই ফোর্সকে বলা হয় PMF, যার ফুল ফর্ম হচ্ছে প্রোটন মোটিভ ফোর্স। আর এই প্রোটন মোটিভ ফোর্স যখনই হবে, তখন কি হবে? এই যে প্রোটনগুলো এই কমপ্লেক্স 5 দিয়ে আসবে ম্যাট্রিক্সের মধ্যে। যখনই এই H প্লাসগুলো ম্যাট্রিক্সের মধ্যে আসবে, তখন কিন্তু এই কমপ্লেক্স 5 মানে ATP সিনথেজ বা F0 F1 যে পার্টিকেলটা বা কমপ্লেক্সটা, সেখানে ATP তৈরি করবে। এইবারে কোশ্চিন হচ্ছে, এই যে H প্লাসগুলো তৈরি হচ্ছে, এটা কতগুলো H প্লাস ট্রান্সফার করলে কতগুলো ATP তৈরি করবে? মানে আরেকবার বলছি, এখানে যে H প্লাসগুলো এখানে জড়ো হয়েছে ইন্টারমেডিয়েট পেসের মধ্যে, সেই ইন্টারমেডিয়েট পেসের মধ্যে যে H প্লাসগুলো আছে, সেই H প্লাসগুলো এই কমপ্লেক্স দিয়ে যখন আসবে, সেখানে মধ্যে কতগুলো ATP তৈরি করবে, এবং কতগুলো H প্লাস বার করলে ততগুলো আমি কি পাবো? কতগুলো ATP পাবো। মানে এইখান থেকে ধরো NADH2 থেকে আমরা 10টা আমরা কি পেয়েছি? H প্লাস পেয়েছি, আর FeDH থেকে আমরা 6টে H প্লাস পেয়েছি। FeDH থেকে 10টা H প্লাস, আর FeDH থেকে 6টা H প্লাস। এরপরে এই যে H প্লাসগুলো আছে, এই H প্লাস এই F0 F1 পার্টিকেল দিয়ে যখন আমরা ট্রান্সফার করবো, তাতে কতগুলো আমরা ATP পাবো, এবং কতগুলো H প্লাস পাঠালে কতগুলো ATP পাবো। তাহলে এইখানে আমার জায়গা নেই, তাই আমি আবার নতুন করে আমি বোর্ডটা নিই, আমি বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, চলো। তাহলে এবারে দেখো, ঠিক আছে, আমরা কি করলাম, যে আগের ছবিটা দেখলাম, একটুখানি অন্যরকম করে রেখেছি, বুঝতে পারবে। তাহলে আমরা কি কমপ্লেক্স 1, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 4 এইগুলো নিয়ে আমরা ইলেকট্রন ট্রান্সফার করেছি। আর হচ্ছে আমরা এই ইন্টারমেডিয়েট পেসের মধ্যে কি করেছি? এই H প্লাসের নাম্বারকে বাড়িয়েছি, আর এই ম্যাট্রিক্সের মধ্যে H প্লাসের নাম্বার কমিয়েছি। এইবারে এই H প্লাসগুলো চেষ্টা করবে, যেহেতু এখানে গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে, এখানে পজিটিভ চার্জ হয়েছে, এখানে নেগেটিভ চার্জ হয়েছে, যেটা দেখালাম, এর কারণে এই H প্লাসগুলো আসবে কোথায়? ম্যাট্রিক্সের মধ্যে। এই ম্যাট্রিক্সের মধ্যে এলে এই কমপ্লেক্সের মধ্যে দিয়ে আসবে না, কেন? কমপ্লেক্সের মধ্যে গেছে,
আসার কোনো চান্স নেই। এলে ওকে অন্য কমপ্লেক্সের মধ্যে দিয়ে আসতে হবে। সেই কমপ্লেক্সটা হচ্ছে কমপ্লেক্স 5, যেটাকে বলা হয় এটিপি সিনথেজ। এটিপি সিনথেজ এই কারণে বলছে, কারণ এই এইচ প্লাসগুলো যখন আমি এই কমপ্লেক্সের মধ্যে, কমপ্লেক্স 5-এর মধ্যে দিয়ে যখন আমরা চালনা করব বা পাঠাবো, তখনই কিন্তু আমাদের এটিপি তৈরি করবে। এইবারে আমি সেই কোশ্চেনটা করলাম যে কতগুলো এইচ প্লাস পাঠালে কতগুলো এটিপি তৈরি করবে, মানে কতগুলো এইচ প্লাস পাঠালে একটা এটিপি তৈরি করবে। ঠিক আছে, তো দেখা গেছে যে চারটে, এদের মধ্যে যদি 4টে এটিপি করে আমি যদি পাঠাই, চারটে যদি এইচ প্লাস যদি এই কমপ্লেক্সের মধ্যে দিয়ে যদি এন্টার করায়, তো 4টে এইচ প্লাস আমাদের কোথায় এলো? ম্যাট্রিক্সের মধ্যে এলো। মানে এখানের মধ্যে যে কমপ্লেক্স প্রোটনগুলো তৈরি হয়েছিল, সেই প্রোটনগুলোর মধ্যে মানে এইচ প্লাস, সেই এইচ প্লাস যখন আমি এই ইন্টারমেমেন্ট পেজ দিয়ে যখন আমি ম্যাট্রিক্সে নিয়ে আসবো, তখন দেখা যাচ্ছে এই 4টে এইচ প্লাস যদি নিয়ে আসি, তখন এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, এবং একটা ইনঅর্গানিক ফসফেট, এটাকে বলে ইনঅর্গানিক ফসফেট, অ্যাড হয়ে একটা এটিপি দেবে। ঠিক আছে, তাহলে কতগুলো এটিপি দেবে, কটা এইচ প্লাস এলে? এই কমপ্লেক্সের মধ্যে দিয়ে যে 4টে যদি এইচ প্লাস যদি এন্টার করে, তাহলে একটা করে এটিপি দেবে। তাহলে আমরা NADH2 ক্ষেত্রে ভেঙে কতগুলো এইচ প্লাস পেয়েছিলাম? 10টা। আর FADH2 ক্ষেত্রে 6টা। তাহলে এই যে NADH2 রয়েছে, ধরো এখানে আমি লিখছি NADH2, 10টা NADH2 আছে, NADH2, তাহলে এ কতগুলো এটিপি তৈরি করবে? তাহলে দেখো 10টার মধ্যে 4টে করে যদি এইচ প্লাস পাঠাই, তাহলে আমাদের এটিপি তৈরি করছে একটা। তাহলে আরও 4টে যদি পাঠাই, তাহলে তৈরি করছে আরও একটা এটিপি। আর 4 হয়ে গেল কত? 4 8 হয়ে গেল, আর পরে রয়েছিল 2টো। আর 2টো এইচ প্লাস যদি পাঠাই, তাহলে তৈরি করবে 0.5 এটিপি। তাহলে টোটাল একটা NADH2 থেকে 10টা একটা NADH2 ভাঙলে আমাদের 10টা এইচ প্লাস তৈরি হচ্ছিল। ঠিক আছে, একটা NADH2, তাহলে এই একটা NADH2 ভাঙলে 10টা এইচ প্লাস তৈরি হচ্ছিল। সেই 10টা এইচ প্লাস এর মধ্যে 4টে করে আমি যদি পাঠাই, তাহলে 4টে করে একটা করে এটিপি করলে 2টো, আর 2টো পাঠালে তোমার হয়েছে 0.5। তাহলে টোটাল একটা NADH2 থেকে তাহলে টোটাল আমরা এটিপি পাচ্ছি 2.5 এটিপি। ঠিক আছে, এইবারে স্যার কোশ্চেন হবে তোমার, স্যার আমরা তো বইয়ে NCERT-তে লেখা আছে একটা NADH2 থেকে 3 এটিপি তৈরি হয়, আপনি তো লিখলেন 2.5। ঠিক আছে, আর FADH2 হচ্ছে 2টো এটিপি তৈরি করে। কিন্তু এইখানে ক্ষেত্রে কি হয় দেখি, আমি তারপরে আসছি তোমাদের অ্যান্সারে আসছি। দেখো আমরা একটা FADH2-কে ভেঙে আমরা কতগুলো পেয়েছিলাম এইচ প্লাস? তাহলে হচ্ছে 6টা এইচ প্লাস। এই 6টা এইচ প্লাস যেটা পেয়েছি, তার মধ্যে 4টে যদি এইচ প্লাস যদি আমি এই F0 F1 পার্টিকেলের মধ্যে দিয়ে আমি চালনা করি, তাহলে আমাদের কতগুলো এটিপি পাবো? একটা। তাহলে 6টার মধ্যে যদি 4টে চলে যায়, তাহলে আর কটা পড়ে হলো? 2টো এইচ প্লাস। এটাকেও যদি আমি এই F0 F1 পার্টিকেলের মধ্যে দিয়ে যদি চালাই, তাহলে 0.5 এটিপি তৈরি করবে। তাহলে টোটাল একটা FADH2 থেকে কতগুলো এটিপি পাচ্ছি? 1.5 এটিপি। ঠিক আছে, তাহলে বলবে স্যার এখানে 2.5 আর 1.5 এটা তো কোথাও দেখিনি। অ্যাকচুয়াল এইটাই হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস। ঠিক আছে, কিন্তু তোমাদের NCERT-তে কি করেছে, পুরনো যে NCERT ছিল, তো বলেছিল 2টো করে এইচ প্লাস যদি পাঠাই, 2টো করে যদি এইচ প্লাস যদি এটার মধ্যে এন্টার পাঠানো হয়, তাহলে একটা করে এটিপি তৈরি হয়। আগে পুরনোর বইয়ে ছিল যে 2টো করে এইচ প্লাস পাঠালে। এখন নতুন বই করেছে 4টে এইচ প্লাস পাঠালে একটা করে এটিপি তৈরি হয়। এইটাই কিন্তু অ্যাকচুয়াল, এইটাই কিন্তু আসল যে ঘটনাটা, 4টে পাঠালে কি হয়? একটা করে এটিপি তৈরি হয়। কিন্তু তোমাদের যে টেক্সট বুকটা আছে NCERT, সেখানে টেক্সটে যেটা লেখানো আছে, সেটা 4টে এইচ প্লাস পাঠালে একটা করে এটিপি করা আছে, যেটা তোমাদের ইয়েতে আছে তোমার টেক্সে। কিন্তু যখন ওই টেক্সের ডায়াগ্রামে, ঠিক আছে, ডায়াগ্রামে
দুটো করে এইচ প্লাস পাঠিয়েছে, তবে একটা করে এটিপি পাঠানো আছে। মানে হচ্ছে হাফ ঠিক করেছে এনসিআরটি, হাফ ভুল করে রেখে দিয়েছে, কমপ্লিট করেনি। টেক্সটে ঠিক করেছে কিন্তু ইয়েতে ওই ছবিতে ওটা সেই দুটো এইচ প্লাসই রেখে দিয়েছে। অ্যাকচুয়াল 4টে এইচ প্লাস পাঠালে একটা এটিপি তৈরি হয়। তো ওই জন্য টেক্সটের ইয়েতে ডায়াগ্রামে তোমার এইচ প্লাস দুটো এইচ প্লাস পাঠাচ্ছে মানে ডায়াগ্রামে, আর টেক্সটে লেখা আছে 4টে। তো 4টে যদি পাঠানো হয় তাহলে একটা NADH2 ভেঙে 2.5 হয়। যদি দুটো করে পাঠানো হয়, দুটো করে যদি পাঠানো হয় তাহলে দুটো করে পাঠাতে 4টে হয়ে যাবে। 10টা আছে 4টে 5টা হয়ে যাবে, আর এর ক্ষেত্রে 6টা হয়ে যাবে। কিন্তু ওইটা ডায়াগ্রামটা এমন করে বলা আছে, সেখানে ভুলভাবে বলা আছে। কিন্তু যেহেতু তোমাদের এনসিআরটি হচ্ছে সব কিছু, কেন এনসিআরটিতে যদি ভুলও লেখা থাকে সেইটাও তোমাকে সেইটাই ঠিক হিসাবে পড়েই তোমাকে পরীক্ষায় লিখতে হবে। আর যদি ওইটাকে যদি আমি ভুল ভেবে যদি আমি পরীক্ষায় অ্যান্সার করতে যাই তাহলে কিন্তু আমার অ্যান্সার ভুল হয়ে যাবে। তাই এনসিআরটিতে যেটা বলা আছে সেটাই আমাকে করতে হবে। তো ওইখানে এনসিআরটিতে বলা আছে যে একটা NADH2 থেকে আমাদের মনে রাখবে একটা NADH2 থেকে আমাদের 3টে এটিপি তৈরি হয়। এটা কিন্তু এনসিআরটি বলছে, অ্যাকর্ডিং টু NCERT, ঠিক আছে। আর FADH2 একটা FADH2 থেকে 2টো এটিপি তৈরি হচ্ছে, এটা কে বলছে? NCERT। অতএব এইটাই মনে রাখতে হবে তোমাকে, ঠিক আছে। কিন্তু এই 2.5 এটা হচ্ছে একটা NADH2 তৈরি হচ্ছে, আর FADH2 1.5 তৈরি হচ্ছে। এটা যে অ্যাকচুয়াল বটে, কিন্তু কী করবে, দুর্ভাগ্যের বিষয়, তোমাদেরকে এনসিআরটি যেটা আছে সেটাই তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এইবারে এই যে ঘটনাটা হচ্ছে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে হচ্ছে, তাই তো। কিন্তু এই যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি তৈরি হচ্ছে, আবার ক্লোরোপ্লাস্টের মধ্যে মানে আমরা যখন প্লান্টের ফটোসিনথেসিস করব সেখানে কিন্তু ক্লোরোপ্লাস্টের মধ্যেও কিন্তু এটিপি তৈরি হয়, ঠিক আছে। এই যে এটিপি তৈরি হওয়ার ঘটনাটাকে বলা হয় কি, ওখানে আমরা পড়বো ভালো করে, কেমিও অসমোটিক হাইপোথিসিস, ঠিক আছে। এই কেমিও হাইপোথিসিস বলা হয় যে এইভাবে যে এটিপিটা তৈরি হলো না, এই যে এটিপি আমরা তৈরি করতে পারলাম, এই এটিপি তৈরি করার হাইপোথিসিস বা প্রসেসটাকে বলা হয় কেমিও হাইপোথিসিস, কেমিও অসমোটিক হাইপোথিসিস। যেটা আমরা ক্ষেত্রে মানে এই ওয়ার্ডটা তোমাদের মাইটোকন্ড্রিয়ার ওই রেসপিরেশন ইন প্লান্টের ETS-এ লেখা আছে বলে আমি এটা বললাম। আবার এর ডিটেলস আবার ক্ষেত্রে পড়বো, কেন ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে পড়বো। ক্লোরোপ্লাস্টে যখন ফটন কণা আসবে মানে হচ্ছে লাইট যখন আসবে তার ফলে এটিপি তৈরি হবে। তো এইখানে আমরা দেখলাম 2 ধরনের ফসফেট তৈরি করা, মানে হচ্ছে এটিপি তৈরি করা। কীরকম? একটা সাস্টেনেবল ফসফোরাইলেশন, যেখানে ডাইরেক্ট এটিপি তৈরি হচ্ছে, গ্লুকোজ থেকে যখন পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে তখন 2টো এটিপি তৈরি করছে। আবার ক্রেবস সাইকেলের সময় 2টো এটিপি তৈরি হচ্ছিল, সেখানে ডাইরেক্ট এটিপি তৈরি হচ্ছে। আর এই NADH2 FADH2 যেটা তৈরি হচ্ছে ওর মধ্যে থেকে এটিপি তৈরি করতে পারলাম। দেখো একটা NADH2 থেকে আমরা 3টে এটিপি তৈরি করলাম, আর একটা FADH2 থেকে 2টো এটিপি তৈরি করলাম। এগুলো হচ্ছে ইনডাইরেক্ট এটিপি তৈরি করলাম, এগুলো ডাইরেক্ট এটিপি তৈরি হলো না। কেন? ওই NADH2 আর FADH2কে আমরা কোথায় নিয়ে এলাম? ETS-এ, ঠিক আছে। সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ETS, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে নিয়ে এলাম, তবেই কিন্তু ওই NADH2 আর FADH2কে ভেঙে আমরা কিন্তু এটিপি তৈরি করতে পারলাম। তাহলে এইখানে এটিপিটা কি হচ্ছে? ইনডাইরেক্টলিভাবে তৈরি হচ্ছে। তার জন্য ইনডাইরেক্টলিভাবে যদি তৈরি হয় এটিপি, তখন আমরা এটাকে বলি এই ঘটনা অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ঠিক আছে। এইটাকে ঘটনাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ঠিক আছে। এই ছিল আমাদের ETS, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এরপরে যদি তোমাদের এই লেকচার থেকে যদি কোনো রকম সমস্যা বা বুঝতে না পারলে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আর আরেকটা কথা, যে আমি দেখছি যে আমার ভিডিওগুলো বেশিরভাগ হচ্ছে ভিডিওতে দেখছি ভিউ রয়েছে, ঠিক আছে, চ্যানেলগুলোতে ভিউ রয়েছে বা অন্যান্য ভিডিওগুলোতে ভিউ রয়েছে, কিন্তু সাবস্ক্রিপশন হচ্ছে না। প্রায় 70% আমি ক্যান্ডিডেট দেখছি বা স্টুডেন্টদের দেখছি, তারা দেখে যাচ্ছে, ঠিক আছে, লাইকও দিচ্ছে, কিন্তু সাবস্ক্রিপশন করছে না, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি তোমরা সাবস্ক্রিপশন করলে কী হয়, আমার একটুখানি মোটিভেশন বাড়বে যে তোমাদের আরও ভালো আমি দেওয়ার চেষ্টা করব কি এই সব লেকচারগুলো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো ওই জন্যই আমি বলছি যে আমি 70% আমি অ্যানালাইসিস করছিলাম ইউটিউবে, তো দেখতে যাচ্ছিলাম যে প্রায় 70% কিন্তু আনসাবস্ক্রাইব যে ক্যান্ডিডেট তারা কিন্তু আসছে, কিন্তু তারা সাবস্ক্রাইব করে যাচ্ছে না 70% ক্ষেত্রে। তাই তোমাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট
যে তোমরা যে দেখতে এসো, যদি তোমাদের যদি বুঝতে পারো বা তোমরা কোনো কিছু পাচ্ছ এই লেকচার থেকে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমরা যে পার্টগুলো পড়ে আছে রেসপিরেশনের, যেটা হচ্ছে ফার্মেন্টেশন আর কি তোমাদের হচ্ছে অ্যাম্ফিবলিক পাথওয়ে, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা কভার করে আমরা রেসপিরেটরি সিস্টেমটা বা রেসপিরেটরি সিস্টেম বলছি রেসপিরেশন ইন প্লান্টের যে পার্টটা সেটা পুরোপুরি শেষ করব। ঠিক আছে, চলো।